I've seen a lot of change, been through a lot. So, biomechanical analysis of walking. Walking is a skill এবং আমরা বলেছি যে কাইনেসোলজিতে আমরা এভরি হিউম্যান মুভমেন্ট উই ক্যান অ্যানালাইজ এবং প্রত্যেকটা মুভমেন্ট যেগুলো আমরা পারফর্ম করি সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট বায়োমেকানিক্যাল প্রিন্সিপালস ফলো করেই আমরা করি। এখানে অ্যানালিসিসের মধ্যে আমরা শুধু সেইটাই দেখব যে ওই অ্যাক্টিভিটিটা করার সময় কোন কোন বায়োমেকানিক্যাল প্রিন্সিপাল সেখানে আমরা জেনে বা না জেনে প্রয়োগ করি বা প্রয়োগ হয়। সো মেকানিক্যাল অ্যানালিসিস অফ ওয়াকিং এর মধ্যে বলা হচ্ছে দেখো লোকোমোশন ইজ দ্য এবিলিটি টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ওয়াকিং মানেই তাই মুভিং আওয়ার বডি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। দিস ইজ অ্যাকচুয়ালি মুভমেন্ট। ইন হিউম্যান ওয়াকিং আপরাইট অর বাইপেডালি দাঁড়িয়ে এবং দুপায়ে হাঁটা is the fundamental movement. One of the fundamental movement is walking, running, jumping, এগুলো সব fundamental movement. And most common method of locomotion. Definitely সব থেকে কমন যে মেথড যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের শরীরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই সেটা হলো ওয়াকিং। Walking involves all the joints of the lower limb. Lower limb এর সমস্ত জয়েন্ট ইনভলভ থাকে and is characterized by an inverted pendulum motion, but in which the body vaults over the non-moving limb. Non-moving limb যে পাটা ফিক্সড হয়ে আছে তার বডি ওয়েট সেই পায়ের উপর ভর দিয়ে শিফট হয় সব সময়। The various stages of walking. স্যার আগের লাইনে মানেটা একটু বুঝুন। কোনটা এটা? And is characterized by an inverted characterized by an inverted pendulum motion. Inverted pendulum motion, ভার্টেড পজিশন হচ্ছে সোজা, ইনভার্টেড মানে উল্টো। তো পা আমাদের লোয়ার লিম্ব তো উল্টো দিক না, আর পায়ে পেন্ডুলাম মোশন মানে তুমি তো সব সময় এই মোশনই করবে ওয়াকিং এ। দিস ইজ এ কাইন্ড অফ পেন্ডুলাম মোশন, তাই না? আর নিচের দিকে আছে বলে ইনভার্টেড। So, in which body vaults over the non-moving limb, মানে যে পাটা নন মুভিং হয় কন্ডিশনে থাকে তার উপরে উপরের অংশ বডির উপরের অংশ সেই পায়ের উপর ভর দিয়ে বডি ওয়েটকে সামনের দিকে এগিয়ে দেয়। ভল্ট, ভল্ট মানে কি? সামনের দিকে মুভ করা বা ঘুরে যাওয়া। তো বডি ওয়েটটা সেই পায়ের উপর ভর দিয়ে সামনের দিকে অনবরত ঘুরে যায়, এগিয়ে যায় এইভাবে। The various stages of walking and the muscle involvement during each stage of walking is discussed below. The typical stages of walking. এবার আমরা ওখানে অ্যানালিসিসে এটা ফিগারটায় যাব, তার আগে আমরা স্টেজেস অফ ওয়াকিং গুলো দেখে নিই। ওয়াকিংকে যখন অ্যানালিসিস করব তখন এগুলো কয়েকটা পর্যায়ে কয়েকটা স্টেপে ভাগ করতে হয়। The typical walk consists of a repeated gait cycle, যেটাকে আমরা বলছি গেট সাইকেল। গেট মানে হচ্ছে চলা, চলার ভঙ্গিমা, সেটা হচ্ছে গেট। The cycle itself contains two phases, one stance phase and next in swing phase. Stance phase ki accounts for 60% of the gait cycle. It can be divided into heel strike support and toe off phase. এটাও আবার দুটো ফেজে ভাগ করা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে হিল স্ট্রাইক সাপোর্ট, যখন গোড়ালিটা মাটিতে টাচ হচ্ছে, তার পরের ফেজটা হচ্ছে টো অফ ফেজ। এই বডি ওয়েট শিফট হয়ে তারপরে টো মাট আবার উঠে যাবে, এই যে ফেজ, এই দুটো সুইঙ্গিং ফেজ। আচ্ছা, এই ফেজটা টোটাল ওয়াকিং এর যে ফেজ মানে স্টান্স ফেজ তার 60% সময় জুড়ে এটা চলে, বাকি 40% জুড়ে চলে টো অফ ফেজ। সুইঙ্গিং ফেজ swinging phase account 40% of the cycle. It can be divided into leg lift and swing phase. এটাও আবার দুভাগে বিভক্ত, লেগ লিফট পা তোলা এবং এগিয়ে নিয়ে যাওয়া পাকে, এই দুটো ভাগে বিভক্ত। এই সুইঙ্গিং ফেজ 40% সময় জুড়ে চলে আর স্টান্স ফেজটা চলে 60% সময় জুড়ে, একটা টোটাল সাইকেল।
These two phases can be described following positions: heel strike, support, toe off, leg lift, swing. এই পাঁচটা টোটাল ফেজে টোটাল ওয়াকিংটাকে আমরা একটা সাইকেলকে আমরা অ্যানালিসিস করতে পারি। তো দেখো, প্রথমে হিল স্ট্রাইক পজিশন। হিল স্ট্রাইক পজিশনে বললাম তোমার পা সামনে এগিয়ে প্রথম যখন গোড়ালিটা মাটি টাচ করছে সেই সময়ে পজিশন। তারপরে সাপোর্ট, এইবার বডি ওয়েট সামনের দিকে শিফট হচ্ছে এবং পায়ের উপরে পুরো বডি ওয়েট ওই পায়ে পড়ল, সাপোর্ট ফেজ। তারপরে টেক অফ, এইবার টেক অফ মানে পেছনের পা, দেখো টেক অফ শুরু হচ্ছে, পেছনের পা টেক অফ শুরু হচ্ছে, পেছনের পা মাটির উপরে উঠে গেল, লেগ লিফট। পেছনের পা এবার মাটির উপর উঠেছে এবং সেই পা সামনের দিকে সুইং হয়ে আবার এসে আবার একটা হিল টাচ পজিশন ফেজ শুরু হচ্ছে, ওই পায়ের হিল স্ট্রাইক পজিশন আবার শুরু হচ্ছে, তখন এই পায়ের হিল স্ট্রাইক পজিশন শুরু হলো। তো বেসিক্যালি এই টোটাল পাঁচটা ফেজে ওয়াকিং সম্পন্ন হয়। দেখো এবার প্রত্যেকটা একে আমরা আলাদা করে দেখি। Heel strike, in this heel strike stage the foot hits the ground heel first. Three muscle sets are involved, each acting a different joint. Gluteus maximus, quadriceps femoris and anterior compartment of the leg. তাহলে gluteus maximus মানে আমাদের hip muscles, quadriceps femoris হচ্ছে আমাদের quadriceps muscles সামনের দিকে, কোয়াড্রিসেপস ফিমোরিস সবথেকে কোয়াড্রিসেপসের যে বড় মাসলটা সেটা, এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, লেগের সামনের দিকে যে সব মাসলস গুলো থাকছে তার মধ্যে মেইনটেইনস দ্য অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন, পজিশনিং দ্য হিল ফর দ্য স্ট্রাইক। প্রত্যেকটা মাসেল যে কাজগুলো করে, জয়েন্টের যে মুভমেন্টগুলো করে জন্য দায়ী, সেগুলো হচ্ছে এইগুলো। গ্লুটিয়াস ম্যাক্সিমাস কি করে? অ্যাক্টস অন দ্য হিপ টু decelerate the forward motion of the lower limb. Quadriceps femoris keeps the leg extended at the knee and thigh flexed at hip. এই কাজটা করে হিল স্ট্রাইকের সময়, পাটাকে ওইভাবে করে। সো সেকেন্ড হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, সাপোর্ট। আফটার দ্য হিল স্ট্রাইক স্টেজ দ্য রেস্ট অফ দ্য লিডিং ফুট হিটস দ্য গ্রাউন্ড and the muscle works to cope with the force passing through the leg. This is known as support stage. কি মাসেলস ওখানে কাজ করে? quadriceps femoris keeps the thigh extended, foot inverts and everters মানে পাকে ইনভার্ট এবং ইভার্ট করতে সাহায্য করে, ভেতরের দিকে এবং বাইরের দিকে ঠেলতে যেসব মাসেলগুলো কাজ করে সেইগুলো সবগুলো কন্ট্রাক্ট in a balanced manner to stabilize the foot. Gluteus minimus, gluteus medius and tensor fascia lata. এই মাসেলস গুলো অ্যাডাক্ট দ্য লোয়ার লিম্বকে অ্যাডাক্ট করে। Their contraction keeps the pelvis level by contracting the imbalance created from having most the body weight on one leg. এই যে বডি ওয়েটটা একটা লেগের উপরে এবার শিফট হবে, সাপোর্ট লেগের উপরে, এন্টায়ার বডিটাকে তো টেনে আনতে হবে, লিফট করতে হবে, সামনে এগিয়ে দিতে হবে। এই কাজগুলো এই মাসেলস গুলো করে সঠিকভাবে। সো 3 নম্বরে টেক অফ ফেজ। টেক অফ ফেজে কি হয়? ইন দ্য টো অফ ফেজ, সরি টেক অফ না বলে টো অফ বলবো আমরা এখানে। টো অফ ফেজ দ্য ফুট প্রিপেয়ার্স দ্য লিভ দ্য গ্রাউন্ড, হিল ফার্স্ট, টোজ লাস্ট। সো হিল ফার্স্ট টাচ করে, তারপরে টোজ। এর মধ্যে যে সব মাসেলস, হ্যামস্ট্রিং মাসেলস এক্সটেন্ড দ্য থাই এট দ্য হিপ, হ্যামস্ট্রিং মাসেল থাইকে সামনের দিকে এক্সটেন্ড করতে হেল্প করে। কোয়াড্রিসেপস মাসেল, হ্যামস্ট্রিং মাসেল পেছনে। হ্যাঁ, কোয়াড্রিসেপস ফিমোরিস মেইনটেইন দ্য এক্সটেন্ডেড পজিশন অফ দ্য নি, posterior compartment of the leg, পিছনের দিকে যে সব মাসেল, প্ল্যান্টার ফ্লেক্সেস দ্য অ্যাঙ্কেল। দ্য প্রাইম মুভার ইনক্লুড গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস অ্যান্ড টিবিয়ালিস posterior। এই সমস্ত মাসেলস গুলো এতে ইনভলভ হয়।
4 নম্বর লেগ লিফট। ওয়ান্স দ্য ফুট হ্যাজ লেফট দ্য গ্রাউন্ড, যেই মুহূর্তে এবার পা পেছন উঠে গেল, পেছনের পাটা, দ্য লোয়ার লিম্ব ইজ রেজড ইন প্রপোর্শন ফর দ্য সুইং ফেস। রেডি হয়ে গেল পা সুইং করে সামনে এগিয়ে আসার জন্য। এই যে ফেসটা, এটা হচ্ছে সুইং ফেস। ইলিওপসিস অ্যান্ড রেকটাস ফিমোরিস এখানে কাজ করে। ফ্লেক্সেস দ্য থাই অ্যাট দ্য হিপ, ড্রাইভিং দ্য নি ফরওয়ার্ড। হ্যামস্ট্রিং মাসলস কি করে? ফ্লেক্সেস দ্য লেগ অ্যাট দ্য নি joint, anterior compartment of the leg muscles, dorsiflexes the ankle. So swinging phase, swing কিভাবে হয়? In the swinging phase, the raised leg is propelled forward, সামনে থেকে এগিয়ে যায়। This is where the forward motion of the walk occurs. Iliopsis and rectus femoris এখানে কাজ করে। Keep the thigh flexed at the hip, resisting gravity as it tries to pull the lower extremity down. মানে গ্র্যাভিটি তো সব সময় কাজ করছে, এবং যখন সামনে নিয়ে যায় বা নিয়ে যায়, এর ওয়েট তো থেকেই যাচ্ছে, ওয়েট ওকে নিচে টানছে, কিন্তু সেই ওয়েটের গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপক্ষে পাটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, ওয়েটটাকে বিয়ার করতে হবে তখন শূন্যে। Quadriceps femoris extend the leg at the knee, positioning the foot for landing. Anterior compartment of the leg muscles maintains ankle dorsiflexion so that the heel is in place for landing. Next, the heel hits the ground and the whole cycle repeats. So, এবারে তুমি যদি একটুখানি নিজের মতো করে ব্যাপারটাকে ভাবো, এতগুলো মাসেলকে মাথায় রেখে, এই ফেসগুলোকে মাথায় রেখে, তাহলে দেখবে যে হাঁটা, আমরা যখন হাঁটি ব্যাপারটা যত সহজে হয়, ঘটনাটার কন্ট্রোল অত সহজে কিন্তু হয় না। এর মধ্যে ভীষণ কমপ্লেক্স মেকানিজম, কোঅর্ডিনেশন যুক্ত। এই ইন্টার কোঅর্ডিনেশন, এখানে যেটা বললাম, এতগুলো মাসেল সঠিক সময়ে সঠিকভাবে কন্ট্রাক্ট করবে এবং কাজ করবে। কন্ট্রাক্ট করাটাও আবার ডিফারেন্ট কন্ট্রাকশন, মানে লেভেল অফ কন্ট্রাকশন, কোনটা বেশি করবে, কোনটা কম করবে, কোনটা এতটা করবে, কোনটা এতটা করবে, এবং এভরিথিং নিখুঁতভাবে হলে তবেই আমরা ওয়াকিং করে একটা স্টেপ এগিয়ে যেতে পারব। এবং এই সমস্ত ইনস্ট্রাকশন, যে কোন মাসেল কখন কন্ট্রাক্ট করবে, কতটা কন্ট্রাক্ট করবে, কিভাবে কন্ট্রাক্ট করবে, every instruction is prepared in our brain. ব্রেন থেকে এই প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে নির্দেশ মাসেলে আসে। অটোনমিক নার্ভাস সিস্টেম এটাকে চালু করে। আসে তো অবশ্যই সেন্সারি নার্ভ দিয়ে যায়, আর মোটর নার্ভ দিয়ে আসে, মাসেলে আসে, মাসেল কন্ট্রাক্ট করে, অ্যাগনিস্ট মাসেল, অ্যান্টাগনিস্টিক মাসেল, কখন কোন মাসেল এক্সটেন্ড হবে, কখন কোন মাসেল ফ্লেক্স হবে, অ্যাট ই টাইম এগুলো করতে হবে। রেসিপ্রোকাল ইনারভেশন, এই রেসিপ্রোকাল ইনারভেশনের জন্যই এটা হয়। যখন হ্যামস্ট্রিং কন্ট্রাক্ট করছে তখন কোয়াড্রিসেপ এক্সটেন্ড করছে, আবার কোয়াড্রিসেপ যখন কন্ট্রাক্ট করছে হ্যামস্ট্রিং এক্সটেন্ড হচ্ছে, এবং একদম নিখুঁত ছন্দে। যখনই এটা ব্যাহত হবে তখনই আমরা আর হাঁটতে পারবো না, তখনই গন্ডগোল শুরু হবে। এবং এর প্রত্যেকটা পার্টস, ফ্রম আওয়ার লোয়ার লিম্ব, হিপ থেকে শুরু করে নি জয়েন্ট, পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্ট এবং টার্সাল জয়েন্ট যেগুলো আছে, সমস্ত জয়েন্ট কিন্তু এখানে ইনভলভ, এবং এখানে অজস্র মাসেল কাজ করে। আমাদের অ্যান্টেরিয়ার সাইডে এখানে অজস্র সূক্ষ্ম মাসেল থাকে, যেগুলো এর মধ্যে দিয়ে গিয়ে একদম পায়ের আঙুল পর্যন্ত এক্সটেন্ডেড থাকে, যেগুলো পায়ের আঙুলের নড়াচড়াকে কন্ট্রোল করে। কিন্তু মাসেলগুলো অত্যন্ত সরু সরু, খুব সরু, ছোট ছোট সূক্ষ্ম মাসেল বলে আমরা ওই মাসেলগুলোর নাম সুপারফিশিয়াল মাসেল হিসাবে ইনভলভ করি না। আমরা পায়ের মাসেল বলতে গ্যাস্ট্রোকর্নিয়াস, সোলিয়াস, অ্যান্টেরিয়ার টিবিয়ালিস আর পস্টেরিয়ার টিবিয়ালিস বলি। এই পস্টেরিয়ার অ্যান্টেরিয়ার টিবিয়ালিস ছাড়াও ওখানে অনেক মাসেলস আছে। তো প্রত্যেকটা মাসেলের মধ্যে নার্ভ আছে, সেই নার্ভ দিয়ে ওই ইনস্ট্রাকশন আসে, কতটা কন্ট্রাক্ট করবে, কখন করবে, কিভাবে করবে, সেই অনুযায়ী ওটা কন্ট্রাক্ট হয়। ফলে আমাদের পা ভাঁজ হয়, লিফট হয়, সুইং হয়, আবার মাটিতে ল্যান্ড করে, সাপোর্ট ফেজে যায়, এই স্ট্রাইক করে। এই ফেজ রিপিট হয় বারবার করে। সুতরাং ওয়াকিং যদি এতখানি জটিল হয়, তাহলে রানিং কতটা জটিল। রানিং যদি
তারপরে বিয়ন্ডে যাও জাম্পিং, সেটা আরো বেশি জটিল। হ্যাঁ, তারপরে যদি তুমি ক্যাচিংয়ে যাও, জাম্প অ্যান্ড ক্যাচ, জাম্প অ্যান্ড হিট, এই যে স্কিলগুলো আমরা পারফর্ম করি, হ্যাঁ, সেগুলো কিন্তু আরো ডিফিকাল্ট স্কিল হয়। তখন শুধু লোয়ার লিম নয়, তখন সারা শরীরের কোঅর্ডিনেশন যুক্ত থাকে। একের সঙ্গে লোয়ার লিম দৌড়াচ্ছে, স্পিডে দৌড়াচ্ছে, বল ওই দিক দিয়ে আসছে, কত জোরে আসছে সেই হিসাবে তোমাকে স্পিডে দৌড়াতে হবে, গিয়ে তারপরে মাটিতে বডিকে ফেলতে হবে, তারপরে বলের পেছনে হাত নিয়ে আসতে হবে, তবে বলটা আটকাবে, অথবা ওপরে কতটা লাফিয়ে বল বুঝতে হবে, তবে ক্যাচটা এসে হাতে আটকাবে। ক্যাচটা বলটা এসে হাতে লাগার পরেও হাতটাকে কিভাবে সেই বলটাকে গ্রিপ করতে হবে, এবং বলের যে ফোর্স সেটাকে কিভাবে অ্যাবজর্ব করতে হবে, এভরিথিং ইজ ইনক্লুডেড। অ্যাট এ টাইম কি মাথায় রাখতে হয়, খেলার নিয়ম কি আছে। তুমি ক্যাচটা নিয়ে মাঠের বাইরে চলে গেলে তাহলে কি হবে, অত কষ্ট করে ক্যাচ ধরা বাতিল। সো খেলার নিয়মও সেখানে প্রযোজ্য। এতগুলো জিনিসকে অ্যানালিসিস করে অ্যাট এ টাইম করতে হয়, এবং 100% এই কোঅর্ডিনেশন হয়ে যদি সম্ভব হয় তবেই আমরা ওই মুভমেন্টটা, ওই স্পোর্টস স্কিলটা সফলভাবে সম্পন্ন করতে পারি। সুতরাং লার্নিং এ স্পোর্টস স্কিল নট এ ইজি থিং। মাঠে গিয়ে যখন তোমরা যে কোনো স্কিল শিখছো বা খেলাধুলা করছো, তখন খেলাধুলার জন্য যেসব মুভমেন্টস করছো, সে জিমন্যাস্টিক্স হতে পারে, সে সুইমিং হতে পারে, সে ফুটবল হতে পারে, সে অ্যাথলেটিক্স হতে পারে, ভলিবল হতে পারে, এভরিথিং, এভরি স্পোর্টস স্কিল ইজ ভেরি ভেরি কমপ্লেক্স ইন নেচার। বিভিন্ন দিকের বিভিন্ন প্রিন্সিপাল সেখানে প্রয়োগ হয়, এবং সেই অনুযায়ী বডি যদি সেটা কোঅপ করতে পারে, কোঅর্ডিনেট করতে পারে এবং এক্সিকিউট করতে পারে, তবেই তুমি সেই স্কিলটা ভালোভাবে পারফর্ম করতে পারবে। এবং এইটা শেখার জন্যই বারবার আমরা মাঠে বলি অভ্যাসের কথা। একটা স্কিল বারবার পারফর্ম করতে হয়, বারবার রিপিট করলে ফিডব্যাক যায়, কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, সেগুলো সেই অনুযায়ী এই স্কিলটা রিফাইনিং হয়। অর্থাৎ এই কোঅর্ডিনেশনটা, মাসেল কতটা কন্ট্যাক্ট হবে, কতটা হবে না, কতটা কি হবে, এইগুলো প্ল্যানগুলো নতুন করে প্রত্যেকবার নতুন করে তৈরি হয়, ভুলগুলো এলিমিনেট হতে থাকে, ফলে আমরা ওই স্কিলটা ভালো করে শিখতে থাকি। সুতরাং মাঠে মোটর স্কিল বা স্পোর্টস স্কিল কিন্তু কখনোই তুমি থিওরিটিক্যালি শিখতে পারবে না, যতক্ষণ না তুমি সেটাকে করে মাঠে নিজে প্র্যাকটিস করছো, ততক্ষণ পর্যন্ত কোনো স্কিল তুমি ভালো করে শিখতে পারবে না, যতই তুমি পড়ো আর যতই তুমি ভিডিও দেখো। সো এটা খুব এসেনশিয়াল। তো যাই হোক, এটা আমাদের থিওরিটিক্যাল পার্ট, এই ফেজগুলো বলা এবং লেখা। তোমরা পরীক্ষাতে আইদার ওয়াকিং অথবা রানিং একটা থাকবে, সুতরাং সেক্ষেত্রে লেখা, উত্তর লেখার জন্য এইটুকু মোটামুটি খুব সহজ করেই আমি বলেছি, এর থেকে বেশি দরকার নেই। বেসিক্যালি আরও অনেক প্রিন্সিপাল এখানে প্রয়োগ করা যেতেই পারে, যেমন সেন্টার অফ গ্র্যাভিটির কথা বলা যেতে পারে, ইনার্সিয়ার কথা বলা যেতে পারে, সেগুলো করে আরও একটু জটিল হবে। সুতরাং পরীক্ষার জন্য হয়তো 5 নম্বরের হিসাবে থাকবে বা 7 নম্বর ম্যাক্সিমাম। সুতরাং সেক্ষেত্রে আর কি এটা নিয়ে দরকার নেই। নোটস এইটা লেখা আছে, এটাই নোটসটাই আমি তোমাদের এখানে আলোচনা করলাম। ওটা যদি কেউ মনে করো ওটা লিখবে, তাহলে লিখতেই পারো।